আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায়, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, খালাস 1 জন। এবার নির্বাচনে জবরদস্তি ও জালিয়াতি হবে না মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির ইশতেহার ঘোষণাকাল, শেষ নির্বাচনী সমাবেশ রবিবার, জানালেন রিজভী। যারা পরিবারতন্ত্র চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, অভিযোগ জামাত আমিরের। 5 আগস্টের পরের চাঁদাবাজ দখলদাররাই নতুন জালেম, বলেছেন নাহিদ। নতুন এমপিদের শপথ পড়ানোর সুযোগ নেই, সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের। পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, জানিয়েছেন আইন উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 জনের মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 7 জনকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, 2 জনকে দেয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। তবে রাজসাক্ষী এসআই আফজালুলকে ক্ষমা করেছে ট্রাইব্যুনাল। আহমেদ সরওয়ারের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় পুলিশের গুলিতে নিহত 5 জন এবং গুরুতর আহত 1 জনকে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া 4 আগস্ট একজনকে গুলি করে হত্যা করা হয়। এই 7 জনকে হত্যার অভিযোগে 2024 সালের 11 সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। 2025-এর 2 জুলাই আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম, সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সহ 16 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এর মধ্যে 8 জন পলাতক। 21 আগস্ট অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলায় 24 জন সাক্ষ্য দেন এবং আসামি আফজালুল রাজসাক্ষী হন। বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 6 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা এএফএম শাহেদ রনি, আব্দুল মালেক এসআই, এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, এসপি আসাদুজ্জামান রিপন, এডিশনাল এসপি আবদুল্লাহিল কাফি, এডিশনাল এসপি শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসানকে। আফজালুল হোসেন তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এইটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই 6 জনকে 5 আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি। রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামিপক্ষের আইনজীবী। এই জাজমেন্টটা আমরা ন্যায় বিচার পাইনি। বিজ্ঞ ট্রাইব্যুনাল উইদাউট অ্যাপ্রিসিয়েটিং দ্য এভিডেন্স এই সাজা দিয়েছে। কোনো সাক্ষী আমি নির্দেশ দিয়েছি, আমি ঘটনাস্থলে ছিলাম, বলেননি। যারা বলেছেন তারা সব হিয়ারছে। সাদায় সংক্ষুব্ধ আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। রায় ঘোষণার পর এজলাস থেকে হাজতে নেয়ার সময় তার প্রতি অবিচার করা হয়েছে বলে দাবি করেন মৃত্যুদণ্ড পাওয়া আসামি এসআই মালেক। এই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর প্রথম রায়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এবার নির্বাচনে ভোট জালিয়াতি হবার সুযোগ নেই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজ আসন ঠাকুরগাঁয়ের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগে তিনি সব কথা বলেন। এ সময় ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। এবার একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, যার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন হবার আশা তার। জামাত ইসলামের ৭১-এর ভূমিকা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার সুন্দর একটা ভোট করতে চায় যে ভোটের মাধ্যমে জনগণের যাকে নির্বাচন করবে তারাই সরকারটা গঠন করুক। প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থী
মাত্রাটা অবস্থানটা বুঝবেন। ৭১-এ এই জামাত ইসলাম পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করছিল। আগামী ৮ ফেব্রুয়ারি রবিবার বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে তিনি এ তথ্য জানান। আমাদের সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার হচ্ছে। বিএনপির সর্বশেষ যে জনসভা সেটি অত্যন্ত সাফল্যমণ্ডিত হবে। ইতিমধ্যেই আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রত্যেকেই অঙ্গীকার ব্যক্ত করেছেন তারা এই সভাকে শান্তিপূর্ণভাবে সফল করতে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে সেটিকে তারা সফল করবেন। আমাদের ইস্তেহার প্রকাশ করা হবে আগামীকাল বিকাল ৩টায়। আপনাদের কাছে আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জামাত ক্ষমতায় গেলে উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে পরিণত করা হবে। চাঁদাবাজদের কাজ আর যুবকদের পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগতভাবে দক্ষ করে তোলার আশ্বাস তার। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁ শহরের এটিএম ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা হয়েছে। এ সময় দলের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গে কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। শুধু তাই নয়, আম চাষিদের স্বার্থে এই অঞ্চলে একাধিক সংরক্ষণাগার গড়ে তোলা হবে। প্রসেস ফুড রপ্তানিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন জামায়াত আমির। আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানব না। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এই দেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। এইখানে কোনো বৈষম্য চলবে না। কোনো পরিস্থিতি হলেই এদেশের যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবে কেন? ওটাকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। ও পরিবেশ আমরা রাখবো না। এ দেশ আমাদের সকলের, সবাইকে নিয়েই আমরা দেশ সাজাবো ইনশাআল্লাহ। অন্যদিকে বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশে আর চাঁদাবাজ থাকবে না, তাদের ধরে এনে কাজ দিতে হবে। যুবকদের হাতে বেকার ভাতা নয়, তাদের কাজ দেয়া হবে। পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলার আশ্বাস তার। চাঁদাবাজের রাস্তা বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজদেরকে ধরে এনে কাজে নিয়োগ দেওয়া হবে। তারাও সেদিন কাজ করে দেশ তোলার কাজে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। দুর্নীতি যারা করে তাদের দুর্নীতি করার প্রয়োজন হবে না। এখন দুইটা কারণে মানুষ দুর্নীতি করে, একটা হলো লোভ আর একটা হলো বাধ্য হয়ে। এ সময় নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জামায়াত আমির। তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সেই বিচার আমরা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পরে যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি নিয়েছে তারাই দেশে নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। 12 ফেব্রুয়ারি হচ্ছে তাদের রুখে দেওয়ার দিন। দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ার বড় ঘোপে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় তিনি সব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, কোন দল সরকার গঠন করবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না এবং বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না। দেশে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে দখলমুক্ত করতে এনসিপি ঐক্যবদ্ধ বলে জানান নাহিদ ইসলাম। একটি দল ভুলে গিয়েছে তারা আজকে কোন প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণ করছে। তাদের রক্তের উপর দিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে এবং ভোট যাচ্ছে। জুলাই বিপ্লবের ফলে এই নির্বাচন সম্ভব হয়েছে এবং গত 16 বছর ধরে তৈরি হয়েছিল লুটপাট, টাকা পাচার এবং মানুষের উপরে জুলুম। সেই সব কিছুকে মারিয়ে আপনারা রাজপথে এসে জীবন দিয়ে আপনারা কিন্তু নতুন বাংলাদেশ তৈরি করেছে। আমরা আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা আমরা মিলে আরেক নতুন ইতিহাস তৈরি করব। জাতীয় সংসদ নির্বাচনের আর বাকি 1 সপ্তাহ। যার যার আসনে বিজয়ী হতে বিরামহীন প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। তবে পিছিয়ে নেই ভোটাররাও। যোগ্য প্রার্থী নির্বাচনের অপেক্ষায় তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
টাঙ্গাইল ৫ সদর আসনে বিএনপির প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হলে এ জেলায় পর্যটন শিল্প গড়ে তোলা হবে। সদর উপজেলার কাতুলি ইউনিয়নের খোলাবাড়ি মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপি আয়োজিত উঠান বৈঠকে তিনি আশ্বাস দেন। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের বিভিন্ন দলের প্রার্থীরা নিজ নিজ এলাকায় জোরে সোরে চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। চট্টগ্রাম ৭ আসনের ধানের শীষের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী রাঙ্গুনিয়ার নতুন প্রজন্মের তরুণদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অন্যদিকে চট্টগ্রাম ৫ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা নাসির উদ্দিন মুনির হাটহাজারীর উত্তর মাদ্রাসা এলাকায় গণসংযোগ করেন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নাটোর ২ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নির্বাচনী এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রচারণায় সরগরম রংপুর ৪ আসন। কাউনিয়ার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। আর পীরগাছা উপজেলার গ্রামগঞ্জের মানুষের কাছে পরিবর্তনের বার্তা নিয়ে ছুটছেন ১১ দলীয় জোট প্রার্থী এনসিপি নেতা আক্তার হোসেন। নির্বাচিত হলে ১০০ দিনে মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চাঁদাবাজ ও ফুটপাত হকার মুক্ত করার ঘোষণা দিয়েছেন ঢাকা ১৯ আসনে বিএনপি প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা করেছেন তিনি। গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের বিএনপির প্রার্থী শামীম কায়সার লিংকন ফুলবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী উঠান বৈঠক করেছেন। এতে উন্নত গোবিন্দগঞ্জ গড়তে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মানিকগঞ্জ ৩ আসনে বিএনপির আফরোজা খানম রীতা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। শহরের বান্দুটিয়া এলাকায় তিনি গণসংযোগ করে সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে মানিকগঞ্জ ১ আসনের বিএনপির এস এ জিন্না কবিরও ঘিওর উপজেলার বানিয়াজুরিতে ব্যাপক গণসংযোগ চালান। বাগেরহাট ২ আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ও জামায়াত ইসলামের প্রার্থী শেখ মঞ্জুরুল হক রাহাত। ক্ষমতায় গেলে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা সহ নানা প্রতিশ্রুতি দেন তারা। নড়াইল ২ আসনের জামায়াত ইসলামের প্রার্থী মোহাম্মদ আতাউর রহমান বাচ্চু রূপগঞ্জ বাজারে দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। প্রচারণা জমে উঠেছে নরসিংদী ৩ শিবপুর আসনে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার জয়নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ পথসভা উঠান বৈঠক করে নির্বাচনী প্রচারণা চালান বিএনপি প্রার্থী মঞ্জুর এলাহি। সাতক্ষীরা সদর ২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক শহরের সঙ্গীতা মোড়ে নির্বাচনী পথসভায় এলাকার উন্নয়নে নানান প্রতিশ্রুতি দেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী লিফলেট বিতরণ ও মিছিল হয়েছে। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর সুযোগ নেই সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এখন সংসদ সদস্যদের শপথের ক্ষেত্রে 2টি পথ খোলা রয়েছে। বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি নেওয়া হবে। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় পলাতক ও কারাগারে থাকায় সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারবেন না। আইন উপদেষ্টা বলেন, সংবিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ পড়াবেন। সেক্ষেত্রে প্রধান বিচারপতি রাজি থাকলে তিনি পড়াতে পারেন। তবে 3 দিনের মধ্যে কোনো কারণে শপথ গ্রহণ করানো না গেলে সিসি শপথ পড়াতে পারবে। আপনাদেরকে আমি এক্সাম্পল হিসেবে বলেছি, এটা আমাদের স্পিকার ডেপুটি স্পিকারের মধ্যে একজন নিখোঁজ, আরেকজন জেলে আছেন। তাদের বিরুদ্ধে গুরুতর কিছু মামলা আছে এবং তারা পদত্যাগ করেছেন, বিশেষ করে স্পিকার। ফলে এই অবস্থায় ওনাদের দ্বারা শপথ গ্রহণ করার কোনো রকম স্কোপ আছে বলে আমি মনে করি না। আমাদের আইনে আছে, ওনারা যদি শপথ গ্রহণ করাতে না পারেন তাহলে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত, অর্থাৎ প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত ব্যক্তি শপথ গ্রহণ করাবেন। 1, 2 হচ্ছে 3 দিনের মধ্যে যদি এই শপথটা না হয় তাহলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ গ্রহণ করাতে পারবেন। এখন এটা সরকারের নীতিগত পর্যায়ের সিদ্ধান্ত, আমি আপনাদের চূড়ান্ত কিছু বলতে পারবো না। তবে আমাদের সামনে 2টা অপশনই আছে। একটা হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোনো ব্যক্তি শপথ গ্রহণ করাতে পারেন। ফর এক্সাম্পল, যেমন হয়তো আমাদের প্রধান বিচারপতি হতে পারেন। আর যদি এটা না হয় তাহলে
আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন উনি শপথ গ্রহণ করাবেন। কিন্তু সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ওটা 3 দিন ওয়েট করতে হবে। আমরা আসলে ওয়েট করতে চাই না। আমরা নির্বাচন হওয়ার পরে যত দ্রুত সম্ভব শপথ গ্রহণের ব্যবস্থা করতে চাই। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন বন্দর শ্রমিক কর্মচারীরা। তবে সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা এম শওকত হোসেন। সকাল থেকে বিক্ষোভ করছেন আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। সংকট সমাধানে নৌপরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে পৌঁছলে শ্রমিকদের বিক্ষোভের মুখে পড়েন। এ সময় উপদেষ্টা শ্রমিকদের কাছে গিয়ে শান্ত থাকার আহ্বান জানান। পরে বন্দর ভবনে কর্তৃপক্ষের চেয়ারম্যান, বন্দর ব্যবহারকারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সংকট সমাধানের আশাবাদ ব্যক্ত করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে জাতীয় স্টেডিয়াম, গুলিস্তানে সেনা ক্যাম্প পরিদর্শন ও বেসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেছেন। সফরকালে সেনাবাহিনীর প্রধান জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, ঢাকা মহানগর, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্ব দেন। এরপর রাজধানী গুলিস্তানে সেনা সদরের ব্রিফিংয়ে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন জানান, নির্বাচনের জন্য এখনো পর্যন্ত কোনো ঝুঁকি দেখছে না সেনাবাহিনী। নির্বাচনে ভোট কেন্দ্র দখলের ঘটনা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভোটদান নির্বিঘ্ন করতে অন্য সময়ের চেয়ে এবার বেশি সংখ্যক সেনা সদস্য মোতায়েন রয়েছে। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে 5,60,000 আনসার বিডিবি সদস্য মোতায়েন করা হবে। দুপুরে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে বাহিনীর নির্বাচনের প্রস্তুতিমূলক সমাবেশ শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া হয়েছে রংপুরে। দুপুরে স্থানীয় ক্রিকেট গার্ডেনে এতে উপস্থিত ছিলেন 66 পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসান। মহড়া হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জ সেনা ক্যাম্পেও। নির্বাচনে কিভাবে সেনাবাহিনীর চক্ষু সদস্যরা দ্রুত অভিযানে নেমে ভোট কেন্দ্র দখলমুক্ত করবে তা তুলে ধরা হয় মহড়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খাগড়াছড়ি সেনা রিজিয়নে জেলার সর্বস্তরের নিরাপত্তা বাহিনীদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে। সেনা রিজিয়নের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল AKM ওবায়দুল হক। শরীয়তপুরে যৌথ বাহিনীর আলাদা 3টি অভিযানে আগ্নেয় অস্ত্র, দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সহ 2 জনকে আটক করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনাবাহিনী। নির্বাচন ও গণভোট উপলক্ষে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। কাল ফরিদপুরে জামাত আমিরের সফর উপলক্ষে সংবাদ সম্মেলন হয়েছে। সকালে শহরের চকবাজার এলাকায় দলের স্থানীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির মোহাম্মদ বদরুদ্দিন সহ অন্যরা। নবম পে স্কেলের দাবিতে ঝালকাঠিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে একটি মিছিল বের করা হয়। জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন হয়েছে জয়পুরহাটে। দিনটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল ইসলাম। নরসিংদী রায়পুরে চর মধুয়া প্রিমিয়ার লিগ বাইক কাপের ফাইনাল খেলা হয়েছে। চর মধুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে সিপিএল মাঠে এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী 5 আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলার রায়, সাবেক এমপি সাইফুল সহ 6 জনের মৃত্যুদণ্ড, 7 জনের যাবজ্জীবন, খালাস 1 জন। এবারে নির্বাচনে জবরদস্তি ও জালিয়াতি হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির ইশতেহার ঘোষণাকাল
শেষ নির্বাচনী সমাবেশ রবিবার, জানালেন রিজভী। যারা পরিবারতন্ত্র চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে, অভিযোগ জামাত আমিরের। 5 আগস্টের পরের চাঁদাবাজ দখলদাররাই নতুন জালেম, বলেছেন নাহিদ। নতুন এমপিদের শপথ পড়ানোর সুযোগ নেই সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারের, পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি, জানিয়েছেন আইন উপদেষ্টা। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।